দর্শক, আপনাকে আমন্ত্রণ 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। বহু আশা আকাঙ্ক্ষা জায়গা নিয়ে নির্বাচনের পর আগামীকাল শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের আনুষ্ঠানিকতা। সেই অধিবেশনের দিকে তাকিয়ে আছে পুরো দেশের মানুষ। বহু বছর পর একটি কার্যকর সংসদ কি বাংলাদেশের মানুষ দেখবে? যে সংসদ হবে সকল আলোচনার কেন্দ্রবিন্দু, যে সংসদ নির্বাচন করবে দেশের কোটি মানুষের আগামী দিনের ভাগ্য, সেসব নিয়ে কথা বলতে চাই আমরা। আপনার সঙ্গে আছে মাহফুজ মিশা, আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন সালাউদ্দিন আইয়ুবী। তিনি গাজীপুর 4 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জামাত ইসলামের এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি বটেও। সালাউদ্দিন আইয়ুবী, আপনাকে স্বাগত। আমার বামে আছেন আল মামুন রাসেল, আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক। রাসেল, আপনাকেও স্বাগত। আমার ডানে আছেন ডক্টর নাহরিন ইসলাম খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি আপনাকেও স্বাগত এবং আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন MP, তিনিও নবনির্বাচিত সংসদ সদস্য। সালাউদ্দিন আইয়ুবী, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। একটা মানে এইবারের যে আলোচনা করার পরিকল্পনা করেছিলাম সেটা মোশাররফ ভাই থাকলে খুব ভালো হতো। আমি আপনাকে এটা বলি যে এইবার একটা শিরোনাম আমরা এরকম ভাবছিলাম, বিরোধী দলও আছে সংসদে। এটা বলার অর্থ হচ্ছে যে বিরোধী দল আসলে আমরা একটা দীর্ঘ সময় সংসদে দেখি নাই। ধরেন আমরা আমাদের অনেকেরই ক্যারিয়ারে একটা কার্যকর সংসদ, কার্যকর বিরোধী দল সেটি দেখার সুযোগ একটা প্রজন্ম পায়নি। ফলে সেই জায়গায় ধরেন সংসদের কাছে মানুষের যে প্রত্যাশা, একই সাথে আপনারা যারা বিরোধী দলে আছেন তাদের কাছে মানুষের একটা বিশাল প্রত্যাশা তৈরি হয়ে আছে। আপনারা আজকে যে বৈঠক করেছেন, যে কথাবার্তা বলেছেন, সেটা জনমানুষের সেই প্রত্যাশার সঙ্গে প্রাসঙ্গিক নাকি খানিকটা সাংঘর্ষিকও বটে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত সহ আলোচকবৃন্দ, সম্মানিত দর্শকবৃন্দ। আমরা আগামীকাল সংসদ শুরু হতে যাচ্ছে। সংসদের শুরুতেই খুবই স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষের এই মুহূর্তে প্রত্যাশা, দীর্ঘদিন পর সত্যিকার অর্থেই একটি কার্যকর সংসদ শুরু হতে যাচ্ছে আশা করা যায়। কারণ হলো, আগে আমরা দেখেছি সংসদ মানে হলো গানের আসর, সংসদ মানে হলো স্তুতির একটা জায়গা। ঘন্টার পর ঘন্টা কোনো বিশেষ ব্যক্তির, কোনো বিশেষ দলের প্রাক্তন নেতার ঘন্টার পর ঘন্টা স্তুতি গাওয়া হতো এখানে। ওয়াকআউটও ছিল, হ্যাঁ, ওয়াকআউট মানে থাকা এটা স্বাভাবিক, সংস্কৃতির মধ্যে এটা একটা বৈধ রীতি, সুতরাং থাকবেই। কিন্তু সংসদের খুব তিক্ত এবং আমি বলবো জনগণের কাছে হতাশার ছিল এগুলো, যে সংসদে যখন গান গাওয়া হয়, সংসদে যখন একজনের গুণ গাইতে গাইতে আপনি গণমানুষের কথা ভুলেই যান। তখন এবার মানুষ আশা করছে, যেহেতু আপনারা দেখেছেন বাংলাদেশে যে নির্বাচন হয়েছে 12 তারিখে, নির্বাচনে ভোটের রেশিওতে বাংলাদেশ জামাত ইসলামী এবং সরকার দল খুবই কাছাকাছি একটা অবস্থান। বেশ কয়েকটি আসনে 5,000 থেকে 10,000 ভোটের মধ্যে মানে জয় পরাজয় নির্ধারিত হয়েছে। তার মানে একটা বড় অংশের, গণমানুষের বড় অংশের প্রত্যাশার জায়গায় বিরোধী দলে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এবং NCP সহ 11 দলীয় জোট। এই যে প্রত্যাশার জায়গায়, এই জন্যই বাংলাদেশ জামাত ইসলামী আগামীকালকে যে সংসদ শুরু হচ্ছে, সেই সংসদে জনপ্রত্যাশার প্রতিফলন কতটুকু হয় সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে এবং আশা করা যায় সংসদে সেটার প্রতিফলন গণমানুষ হিসেবে সাধারণ মানুষ দেখতে পাবে ইনশাআল্লাহ। বিশেষ করে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যেই সংসদের আজকে যাত্রা শুরু হলো, এই সময়তে এসে সংসদ নতুন করে শুরু হওয়ার কথা না, এটা 29 হওয়ার কথা। এই যে শুরু হলো, এটা তো জুলাই আন্দোলনের ফসল, জুলাই আন্দোলনের কারণে এই জায়গায় এসেছে। সুতরাং সেই আন্দোলনের ভিত্তিতে যে সংস্কার কমিশন হলো, কমিশনের ভিত্তিতে যেই ভোট হলো, গণভোটের মধ্য দিয়ে যে সংস্কার পরিষদ হওয়ার কথা, সেই পরিষদের প্রত্যাশাটাই আমি মনে করি গণমানুষের প্রত্যাশা। এই সংস্কার পরিষদ নিয়ে আলাদাভাবে আলোচনা করব, কিন্তু আইয়ুবী ভাই, এই যে জনপ্রত্যাশা, জনগণের প্রত্যাশা, জনগণের চাওয়া, এই যারা জনগণ, এখন ধরেন বিএনপি যদি বলে তাদের যে চাওয়া সেটাই জনগণের চাওয়া, কারণ সে মানে আপনার 212 আসনে জিতেছে, সবচেয়ে বেশি ভোট পেয়েছে, ফলে তাদের সেই চাওয়া জনগণের চাওয়া হবে, নাকি ধরেন আপনারা 72 আসনে জিতেছেন, আপনারা যেটি বলবেন সেটি জনগণের চাওয়া হবে? ফলে তারাও জুলাই স্পিরিটকে ধারণ করে নির্বাচন করেছে, আপনারাও নির্বাচন করেছেন, ফলে সেই জায়গায় দ্বন্দ্বটার সূত্রপাত হচ্ছে। দেখুন এবার একটা মানে আমি বলবো সার্টিফাইড জনপ্রত্যাশার একটা রেজাল্ট আমাদের হাতে আছে। কিন্তু এখন আপনি বলতে পারেন গণভোট মানে হলো জনগণের ভোটটা সেখানে নির্ধারিত হয়েছে। এবারে আসন দিয়ে আপনি এটাকে মূল্যায়ন করতে পারছেন না, কারণ আরেকটা সুনির্দিষ্ট রেজাল্ট আপনার কাছে আছে। গণভোটের রেজাল্ট বলছে বাংলাদেশের যে 68% মানুষ চায় হলো
এই গণভোট যে প্রশ্নগুলিতে হয়েছে এগুলো বাস্তবায়িত হোক। তার মানে হলো গণপ্রত্যাশা হলো যে আপনি এই জুলাই সংস্কারটা বাস্তবায়ন করবেন, গণভোটের যে ইস্যুগুলো বাস্তবায়ন করবেন। এই ইস্যুগুলো যখন আপনি বাস্তবায়ন করার ক্ষেত্রে গড়িমসি করছেন, প্রত্যাশা পূরণের উপযোগী কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না, তখন আসলে জনপ্রত্যাশা বাধাগ্রস্ত হচ্ছে অথবা জনপ্রত্যাশা পূরণ হচ্ছে না, সুস্পষ্টভাবে এটা বলা যায়। এটা একবারে চায়ের স্টলেও দেখেন এখন আলোচনা হয়, একজন রিকশাওয়ালা আলোচনা করে যে বিএনপি তো আসলে আপনাকে একটু থামাই, আমি একটু ডক্টর নাহিদ ইসলাম খান, আমরা একটু স্যাটায়ার করেই বলছিলাম যে বিরোধী দলও থাকছে সংসদে, তার মানে এবং বিরোধী দল যে থাকছে এবং ব্যাপক সক্রিয়ভাবে থাকছে সেটি বিরোধী দলের কথা, আজকের বৈঠক, এবং বিরোধী দল খুবই সিরিয়াস। তারা তার নতুন সব সংসদ সদস্যদেরকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দিয়েছেন সংসদের কার্যপ্রণালী বিধি, এবং সেই জায়গাটাই এটা সরকারি দলের জন্য একটা চ্যালেঞ্জ কিনা, বিশেষ করে 5 আগস্টের আগের আন্দোলনে যারা নেতৃত্ব দিল, ধরেন হাসরাত আবদুল্লাহ সংসদে থাকছে, আওয়ামী লীগের সময় যে মানুষটা একা প্রায় আওয়ামী লীগের পুরা রেজিমকে সংসদে প্রশ্নবিদ্ধ করেছিল, ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনি বিএনপির বাইরে গিয়ে স্বতন্ত্র হিসেবে থাকছে, ফলে সেটা একটা চ্যালেঞ্জও কিনা। এইখানে তো এই সংসদে তো জনাব তারেক রহমানও আছেন, যিনি 17 বছর এই দেশে আসতে পারেন নাই, তাই না? ওনাকে বাধ্য করা হয়েছিল এই দেশে না আসতে। তো সেই জায়গা থেকে আমি মনে করি আপনি যাদের নাম বললেন, রুমিন ফারহানা, হাসনাত, আপনি কোনো জায়গাতে এই সংসদকে মানে ওই জায়গাতেও ছোট করে দেখতে পারেন না যে এই সংসদে তারেক রহমান আছে প্রথমবারের মতো, হ্যাঁ, এবং সেই আগমনটা একেবারেই অন্যরকম ছিল, আপনি জানেন। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে অবশ্যই মানে চ্যালেঞ্জের কথা আমি বলবো না, তবে আমি এটা বলতে চাই যে সংসদে বিএনপি এরকম একটি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং মানুষের ভোটেই তো পেয়েছে, হ্যাঁ, 50% ভোট, এবং তারেক রহমান আছে, সেই সংসদ চ্যালেঞ্জিং না হয়ে আমি বরং আরও মনে করব যে উপভোগ্য হবে। এবং জনাব তারেক রহমান কিন্তু বলেছেন, আপনি যেটা বলছেন যে এটা সর্ট অফ এক ধরনের সংসদ শুরু হওয়ার আগেই ভয় দেখানো যে বিরোধী দল অনেক তৎপর। আমরা তো চাই মানে সঠিক গণতন্ত্রের প্রক্রিয়াতে বিরোধী দলকে অবশ্যই সরব থাকতে হবে, এরকম একটা বিরোধী দলের প্রত্যাশাই তো আমরা দেখি, এবং এই গণতন্ত্রের প্রত্যাশাই তো আমরা দেখি। তো আমি মনে করি যে দেখেন এই জিনিসটা কেন আমাদের কাছে খুব অন্যরকম মনে হচ্ছে, কারণ আমরা একটা ভীষণ ভয়ঙ্কর সময়ের ভেতর দিয়ে গেছি, যখন একটা সংসদ ছিল না, আপনি বলছিলেন স্যাটায়ার করে বিরোধী দল ছিল না, সেটা তো একটা অন্যরকম একটা সিচুয়েশন ছিল, সেটা তো নর্মাল সিচুয়েশন না। তার মানে আবার বিরোধী দলেও ছিল, মন্ত্রিসভায়ও ছিল, এরকম সদস্য মানে বিরোধী দলও আমরা দেখেছি। আবার সাম্প্রতিক সময় আজকে আপনার নিশ্চয়ই নজরে এসছে, পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে যে বিরোধী দলীয় নেতা জাতীয় সংসদের যিনি ডক্টর শফিকুর রহমান, তিনি পররাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি লিখেছেন যে তার একজন উপদেষ্টা, যিনি সম্ভবত জামাতের দলটিকে কূটনৈতিক বিষয়ে উপদেশ দিবেন বা এখন বোধহয় তিনি নেও, তাকে মন্ত্রী অথবা উপদেষ্টা মর্যাদায় নিয়োগ করার জন্য। তাহলে এবং সালাউদ্দিন আইয়ুবী যেটা বলছিলেন, ভোটের হারও প্রায় সমান সমান, ফলে এই বিরোধী দল কি এক ধরনের সরকারের ভূমিকা অবতীর্ণ হতে চায়? বিরোধী দল তো আগেই বলেছেন যে তারা ছায়া মন্ত্রিসভা গঠন করবে, সেটারই একটা রিফ্লেকশন দেখলাম। তবে আপনি যেটা বলছেন, আমি তো কালকেই অন্য কথা শুনলাম, আমি তো শুনলাম যে বিরোধী দলীয় নেতা নাকি ঠিকমতো দেখেননি, না দেখেই উনি সাইন করেছেন, এসব কথাও তো হয়েছে কালকে। আজকে আবার দেখলাম পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি চিঠি দেওয়া হয়েছে এবং তারা বলেছেন যে তারা যদি চান, মানে মানুষ চাইলে, জনগণ চাইলে এটা তারা জনসম্মুখে প্রকাশ করবেন। এবং বিরোধী দল থেকে বলা হয়েছে যে তারা ফোন করে পররাষ্ট্রমন্ত্রীর সাথে সরাসরি কথা বলেছেন, সেটাও বলা হয়েছে যে আসলে বলা হয় নাই। আসলে হয়েছে কি, জামাতে ইসলামী কখন কি বলেন, বা আপনি দেখবেন যে যখন ওনারা শপথ করতে গেছেন, সকালেই বলেছেন শপথ ওনারা করবেন না, একটু পরেই আবার শপথ করেছেন। তো আমি আসলে কি, ওনারা যতক্ষণ না পর্যন্ত সংসদের ভেতরে ঢুকছেন, যতক্ষণ না পর্যন্ত স্পিকার এবং ডেপুটি স্পিকার ঘোষণা হচ্ছেন, আমি আসলে কোনো কিছুতেই আসলে ঠিক বুঝতে পারছি না কোন দিকে যাবে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে চিঠিটা, এটা আসলে ইতিহাসে বিরল, এবং আমি মনে করি যেটা মানে অবশ্যই বিরোধী দলীয় নেতা যদি একটা সিগনেচার করে থাকেন, উনি যদি বলেন যে উনি আসলে ঠিকমতো পড়ে করেন নাই, তাহলে আমি মনে করব যে এরকম একটি দায়িত্বশীল জায়গায় থেকে জিনিসগুলো একটু চিন্তা ভাবনা করেই করা উচিত ছিল। এবং যার নামটি প্রপোজ করা হয়েছে, আপনি দেখেছেন তাকে নিয়ে কত ধরনের বিতর্ক আছে, এবং তিনি একজন অধ্যাপক। আমি জানি না, জামাতে ইসলাম একটা সুন্দর দল, যে দলে সবাই অধ্যাপক, সবাই ডক্টর, সো এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিও আছে। তো সেরকম একটি জায়গা থেকে একজন মানুষকে যেরকম একটা পজিশন দেওয়ার কথা বলা হয়েছে
এবং পরবর্তীতে এটা অস্বীকার করা হয়েছে, এবং এটা জামাত ইসলামের একটা কমন ট্রেন্ড যে যখনই কোনো কিছুকে আপনি প্রশ্নবদ্ধ করবেন, যখন বলা হয়েছিল যে নারীরা 5 ঘন্টা কাজ করবে, পরবর্তীতেই কিন্তু ওইটাকে বদলে বলা হয়েছে, যেটা মেটার্নিটি লিভের সময় বলা হয়েছে, প্রথম বক্তব্য এটা ছিল না। তো এরকম বক্তব্য ওনাদের আসবেই। তবে তারপরও আমি বিশ্বাস করি এবং বিশ্বাস করতেই চাই যে জামাতে ইসলামী এমন একটি বিরোধী দল হবে যে বিরোধী দল সবসময় সরকারি দলকে নিরপেক্ষভাবে বিচার বিশ্লেষণের মধ্যে রাখবে। আমাদের সঙ্গে এরই মধ্যে উপস্থিত হয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এমপি, যিনি বিএনপির প্রশিক্ষণ বিশেষ সম্পাদক। মোশাররফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আপনার কাছে ফিরবো। আল মামুন রাসেল, এই বিরোধী দল থাকা সংসদ এবং কার্যকর একটি সংসদ, আমাদের সংসদে যারা যান তারা তো মূলত আমাদের আইন প্রণেতা, তারা আমাদের পলিসি তৈরি করবেন, রাষ্ট্রটা কিভাবে চলবে। ফলে আমাদের যে অভিজ্ঞতা বলে তাতে আমাদের সংসদে খুব বেশি পলিসি তৈরির চেয়ে আমরা অন্যান্য কাজ হতে এই 54 বছরে বেশি দেখেছি। তার কোনো ব্যত্যয় এবার হবে? কতখানি আশাবাদী আপনি? জি, অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার প্রয়াসে অন্তর্ভুক্ত করার জন্য। সাথে আমার সহ প্যানেলিস্ট যারা আছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং দর্শক যারা আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে, এবারের একটা ব্যতিক্রম বিরোধী দল আমরা পাবো, কারণ এবার যে গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের পরবর্তীতে প্রথম অধিবেশনটা আগামীকাল হতে যাচ্ছে এবং এবার নির্বাচনটা কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। যদিও পার্সেন্টেজের দিক থেকে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, যদি আসনের দিক থেকে পিআর পদ্ধতি যদি হতো তাহলে এটা একবারে কাছাকাছি পর্যায়ে চলে যেত। 227টা আসনে জামাত নির্বাচন করে 31% ভোট পেয়েছে, সেখানে বিএনপি 280টা আসনে ইলেকশন করে সেখানে আপনার 39 কি 51% ভোট পেয়েছে। তাহলে এটা যদি পিআর পদ্ধতি হতো তাহলে এটা হাড্ডাহাড্ডি হতো, মানে আসনের দিক থেকে হাড্ডাহাড্ডি হতো। এখন কথা হচ্ছে, দেখেন আপনি আজকে দুই দল যখন বৈঠকে বসেছে, আমরা কিন্তু এটা যে একটা প্রাণবন্ত সংসদ হবে সেটার কিন্তু প্রমাণ আমরা পেয়েছি। কারণ ইঙ্গিত কিভাবে পেলাম, আপনি দেখেন রাষ্ট্রপতি ভাষণের বিষয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে রাষ্ট্রপতি ভাষণ দিবে, যেহেতু এটা সাংবিধানিক একটা ধারাবাহিকতা আছে। আপনি জানেন আমাদের আর্টিকেল 73-তে বলা আছে রাষ্ট্রপতির আওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণ দিবেন, কিন্তু সেখানে বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে গণ অভ্যুত্থানের পরবর্তীতে একটা প্রথম সংসদ হচ্ছে যেখানে হাজার জীবন দিয়েছে, যেখানে 20-30 হাজার পঙ্গুত্ব বরণ করেছে, সেখানে একটা ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি সেখানে ভাষণ দিবে। এটি যারা গণ অভ্যুত্থানের, আমি মনে করি বিএনপি সরকারি দলের গণ অভ্যুত্থানের শক্তি, বিরোধী দলের গণ অভ্যুত্থানের শক্তি, কিন্তু একটা বড় গণ অভ্যুত্থানের শক্তি এটাকে বিরোধিতা করছেন। আমরা আশা করেছিলাম, কারণ আপনি তো সংবিধানের দোহাই দেওয়া এটা কিন্তু ঠিক হচ্ছে না। সংবিধানের দোহাই দিয়ে আমি মনে করছি যে শেখ হাসিনা এভাবে আগুন নিয়ে খেলেছে। আমি মনে করি বিএনপিও বর্তমানে সংবিধানের দোহাই দিয়ে আগুন নিয়ে খেলার চেষ্টা করছে। এটি কিন্তু বিএনপির জন্য কখনো শুভকর হবে না, কারণ আওয়ামী লীগের জন্য শুভকর হয়নি। আপনি যদি সংবিধানের দোহাই দিয়ে এই ফ্যাসিস্টের দোসরকে সেখানে ভাষণ দেওয়ার সুযোগটা দিবেন, কিন্তু তাহলে তো সংবিধানের দোহাইতে আপনাকে আরেক জায়গায় যেতে হবে। আমাদের এই দোসরের কাছে প্রধান উপদেষ্টা, বিগত প্রধান উপদেষ্টা, বর্তমান প্রধানমন্ত্রী অন্যরা শপথ নিয়েছেন না? নিয়েছে, আমি সেটাই বলছি। এখন কথা হচ্ছে, আপনি দেখেন আমাদের একটা ক্রাইসিস তৈরি হয়েছে, কোনো স্পিকার নেই, স্পিকার কি হবে, একটা ক্রাইসিস তৈরি হয়েছে, ক্রাইসিস তৈরি হয়েছে। তাহলে আপনাকে দেখতে হবে আমাদের সংবিধানে কি বলা আছে। সংবিধানে 74-এ বলা আছে যদি স্পিকার যিনি আগের যে স্পিকার থাকবেন, নতুন স্পিকার হওয়া আগ পর্যন্ত তিনি স্পিকার থাকবেন। তার মানে এখনো ডেপুটি স্পিকার যিনি শামসুল হক টুকু সাহেব, উনি কিন্তু জেলে আছেন, তার মানে উনি এখনো কিন্তু এক্সিস্টিং কি স্পিকার। তাহলে আপনি যদি সংবিধানে দোহাই দিতে চান তাহলে আপনাকে তাকে প্যারেলে মুক্তি দিয়ে আপনি এই সংসদে, কারণ আপনাকে থাকার কথা, শিরিন শারমিন চৌধুরী আমরা তো জানি না সে কোথায় আছে, কিন্তু আপনি যদি এই সংবিধানের কথা চিন্তা করেন তাহলে আপনাকে ডেপুটি স্পিকারকে প্যারেলে মুক্তি দিয়ে এই সংসদ পরিচালনা করতে হবে। যদি আপনি মনে করেন যে সংবিধান আমাকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে তাহলে তার মাধ্যমে আপনাকে এটা পরিচালনা করতে হবে, কিন্তু তার বিপরীতে আপনি সংবিধানের দোহাই দিয়ে রাষ্ট্রপতি ভাষণটা আপনি সেখানে দিচ্ছেন। সে একজন ফ্যাসিস্টের দোসর ছিল। এটি আমাদের জন্য দুঃখজনক। আমরা আশা করেছিলাম যেহেতু হচ্ছে এই সংবিধানটা এবার নির্বাচনটা সলেম এক্সপ্রেশন উইল অফ পিপল, জনগণের অভিপ্রায়ে একটা নির্বাচন হয়েছে, জনগণের অভিপ্রায়ে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে আমাদের আর্টিকেল 7(2) ধারায়। তো সুতরাং আমরা আশা করেছিলাম এই গণ অভ্যুত্থানের প্রথম সংসদে আমরা আশা করেছিলাম যদি সরকার এটা করতো আমরা স্যালুট জানাতাম, যে যেমন শহীদ আবু সাঈদের বাবাকে দিয়ে যদি আপনি একটা বক্তব্য দিতে পারতেন, আপনি বলতে পারতেন এটা সংবিধানে নেই, কিন্তু আপনি তো সংবিধানে দিয়ে এই যে ধারাবাহিকতা হয়েছে এটা কিন্তু সংবিধান দিয়ে হয়নি। যদি সংবিধানের কথা চিন্তা করতে হয় তাহলে আপনি দেখেন 1991 সালে
এই বিচারপতি শাহাবুদ্দিন সাহেবকে উপরাষ্ট্রপতি করা হয়ে তত্ত্বাবধায়ক সরকারে প্রদান করা হয়েছে, কিন্তু অথচ আমাদের সংবিধানে ডিরেক্ট বলা আছে আপনি যদি যিনি আর্থিকভাবে রিলেটেড আছে কোনো সুযোগ সুবিধা গ্রহণ করে তিনি উপরাষ্ট্রপতি হতে পারবেন না। কিন্তু সলেম এক্সপ্রেশন উইল অফ পিপল, জনগণের অভিপ্রায়ের কারণে সেদিন জনগণ যেহেতু চিন্তা করেছে এই জন্য ওনাকে উপরাষ্ট্রপতি প্রদান করা হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকার প্রদান করে নির্বাচিত হয়েছে। নির্বাচনে একটা সরকার ক্ষমতা আসে, বিএনপি সরকার ক্ষমতা আসে, পরবর্তী তাকে সে আবার প্রধান বিচারপতি, কিন্তু সেটি তো সংবিধানের ভায়োলেশন ছিল। কিন্তু তারপরেও যেহেতু সংবিধানের আমাদের মূল থিমটা হচ্ছে 7(2)(7)-এ বলা আছে জনগণের অভিপ্রায় হচ্ছে সবার উপরে। তো সুতরাং এখন জনগণের অভিপ্রায় কি? জনগণের অভিপ্রায় হচ্ছে যারা জনগণের অভিপ্রায় তো সেটা যেটা ভোটের ফলাফলে এসেছে। ভোটের ফলাফল তো দুইটা হয়েছে, ভোটের ফলাফল তো একটা হয়নি। জনগণ 50% ভোট দিয়েছে, দেশ কে চালাবে? কিন্তু জনগণ তো 67% ভোট দিয়েছে, দেশটা কিভাবে চলবে? কিন্তু আপনি একটা বাবার দুইটা সন্তান, এক সন্তানকে অবৈধ বলছেন, এক সন্তানকে বৈধ বলছেন, তার মানে আপনি তো নিজের আমাদের এই কথা বলে চেরি পিকিং এর মতো আপনার যেটাকে ভালো লাগবে আপনি সেটাকে গ্রহণ করবেন, যেটাকে ভালো লাগবে না সেটাকে আপনি গ্রহণ করবেন না। তাহলে আসলে আমাদের দেশ কিন্তু আমি যেটা বলছি যে আগুন নিয়ে খেলা, এটা আমি এই সরকারের প্রতি আশা করব ওনারা আগুন নিয়ে না খেলুক। শেখ হাসিনা এটা খেলেছে। আপনাকে একটু থামাই, আমি এবিএম মোশাররফ হোসেন, আপনি নিশ্চয়ই বক্তব্য শুনছিলেন। আপনাকে প্রথমত অভিনন্দন, নতুন সংসদে যাচ্ছেন। একটা কার্যকর সংসদের প্রত্যাশা সবাই করছে, আবার এই সংসদটা নানা কারণে ব্যতিক্রম। একটা হচ্ছে বহু বছর পর আমরা একটা ভালো ভোট, সঠিক বিরোধী দল সহ সংসদ পাচ্ছি। আবার যে সংসদে স্পিকার থাকছে না, সভাপতির চেয়ারটি ফাঁকা নিয়ে সংসদ শুরু করতে হবে, তারপরে হয়তো সংসদ নেতা একজনকে সভাপতি নির্বাচিত করবেন, তিনি গিয়ে তারপরে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে। প্রশ্নটা হচ্ছে যে জায়গায় রাসেল সাহেব আলোচনাটাকে নিয়ে গেলেন যে সংবিধান সংস্কার পরিষদ হিসেবেই এই সংসদকে পরিগণিত করার কথা বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আজকেও বলেছেন, সেই জায়গাটায় আসলে আপনাদের অবস্থান কি? আবার আমি জানি আপনি এই যুক্তি অবশ্যই দিতে পারবেন যে জনগণ আপনাদেরকে ভোট দিয়েছেন, ফলে সংসদে আলোচনা করেই সেটা ঠিক হবে, সেটার কথা আমি রাসেলকে জিজ্ঞেস করলাম। তার বিপরীতে তিনি জনগণের অভিপ্রায় 7(2)-এর যে ব্যাখ্যা দিচ্ছিলেন সেটার পরিপ্রেক্ষিতে আপনার মন্তব্য শুনতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচক। না, এখানে একটি কথা আপনি দেখেন যে এখানে রাসেল অথবা আইয়ুবী ভাই যে কথাগুলি বলেছে, আপনি দেখেন একটা আপনাদের এদের মধ্যে, বিরোধী দলের মধ্যে একটা ডাবল স্ট্যান্ডার্ডের একটা ভূমিকা আমরা লক্ষ্য করি। আপনি যে কথাটি উত্থাপন করেছেন যে তখন এই উপদেষ্টা পরিষদ যখন শপথ নেয় তখন কিন্তু রাষ্ট্রপতির কোনো ফেসিস ছিলেন না, তখন কোনো সানন্দে, বরং আমরা দেখেছিলাম এই জুলাই গণ অভ্যুত্থানের যাদেরকে আমরা নায়ক বলি 3 জন সেদিন কিন্তু শপথ নিয়েছিলেন। সেদিন কিন্তু তারা কোনো প্রশ্ন উত্থাপন করেন নাই, অথচ আমাদের কাছে কিন্তু এই সুযোগটা ছিল। সেদিন মহামান্য রাষ্ট্রপতির কাছে শপথ না নিয়ে তারা কিন্তু শহীদ মিনারে নিতে পারতেন, সোহরাওয়ার্দী উদ্যানে নিতে পারতেন, এমনকি জাতীয় স্মৃতিসৌধ নিয়ে গিয়েছে, কিন্তু সেদিন কিন্তু তারা করেননি। তখন এই সংবিধান নিয়ে কিন্তু তারা কোনো প্রশ্ন তোলেননি। আজকে যখন জনগণের ভোটে একটা সরকার নির্বাচিত হয়েছে, তখন কিন্তু নানা ধরনের প্রশ্ন তুলে এই সরকারটাকে একটা বিব্রতকর অবস্থার মধ্যে ফেলতে চায়। যেমন একটা কথা বলেছে, উনি বলেছে জনগণের অভিপ্রায়। আপনি জনগণের অভিপ্রায় যেমন সত্য, তারপর সংসদের একটা কিন্তু রেওয়াজও আছে, আপনাকে এটা কিন্তু লক্ষ্য করতে হবে। আপনাকে কিন্তু একটা রেওয়াজও লক্ষ্য করতে হবে। এই যেমন উনি বলেছে ডেপুটি স্পিকার, উনি তো একটা নির্দিষ্ট অপরাধে উনি জেলখানায় উনি আছে, কিন্তু আমাদের 1972-এর যদি সংসদ আপনি দেখেন, সেখানে কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী যিনি বয়োজ্যেষ্ঠ সংসদ সদস্য ছিলেন তাকে দিয়ে কিন্তু সংসদ অধিবেশন শুরু করেছিলেন। কিন্তু রেওয়াজ তো বাংলাদেশে আছে, আপনি অস্বীকার করতে পারবেন না। তাহলে কালকে যে সংসদ অধিবেশন হচ্ছে সেখান নিয়ে কেন প্রশ্ন হচ্ছে যে স্পিকারের চেয়ার খোলা ফাঁকা থাকবে? অর্থাৎ আমরা সেই রেওয়াজকে অবলম্বন করেই কিন্তু আগামী দিনের সংসদে আমরা যাচ্ছি। আর আরেকটা কথা হচ্ছে বিএনপি জুলাই গণ অভ্যুত্থানের এই চেতনাকে ধারণ করে না। আমরা তো অবশ্যই বলেছি, আমরা তো এখনো বলেছি জুলাইয়ের ঐক্যমত কমিশনের স্পিরিটকে আমরা ধারণ করি, এবং আমরা এটা এই যে সাংবিধানিক পরিষদের কথা যেটা বলছে আমরা স্বাক্ষর করবো না, এটা তো আমরা বলিনি, কিন্তু আমরা বলেছি এটা বর্তমান যে কনস্টিটিউশনের আওতায় সরকারটা চলছে সেই কনস্টিটিউশন এটা কভার করে না। তার যে বিএনপির মতো একটা দায়িত্বশীল রাজনৈতিক দল একটা অসাংবিধানিক কাজের সম্পৃক্ত হতে পারে না, এটা কিন্তু আমাদের স্পষ্ট। আরেকটু ব্যাপার, ওনারা একটা কথা বলে যে এই যে হা ভোট জয়যুক্ত হয়েছে, তো উনি একদিকে যদি হা ভোটের কথা বলে, অন্যদিকে বিএনপিকে তো টুটার মেজরিটি দিয়েছে, সেই রায়ের কি হবে? আরেকটি কথা ওনারা প্রায় এই জিনিসটা, সেই রায় দিয়ে সংসদ চলবে না, সরকার চলবে, সরকার চলতে হলে যখন সংসদটা চলবে, আপনার যেই বিষয়গুলি আমরা ঐক্যমত হয়েছি সেগুলি তো প্রত্যেকটা সংসদে বিল এনে এগুলি অ্যামেন্ডমেন্ট করতে হবে।
এবং সম্ভবত সেগুলো কালকে আইনমন্ত্রী কাল 133টা অর্ডিন্যান্স আমরা সংসদ উত্থাপন করা উপস্থাপিত হবে। এগুলি পরে যদি বিরোধী দল যাবে, আলোচনা করবে, যে এটা সংসদে পাশ হওয়ার মতো হবে, যেটা হবে না সেটা বাতিল হয়ে যাবে। এটা তো সংসদের একটা রীতি, কিন্তু আপনি সেইটাকে অ্যাভয়েড করে আপনি আপনার মতো একটা থিওরি আপনি দিচ্ছেন। এই জিনিসগুলি আমরা মনে করি যে সংসদকে যদি আপনি কার্যকরী করতে চান, অবশ্যই আপনাকে পজিটিভ মত। আরেকটু জিনিস আপনি দেখেন, এই যে ঐক্যমত কমিশনের ভিতরেও কিন্তু একটা ঘাপলা আছে। আপনি দেখেন, যখন ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত হয়েছিল, আপনার নিশ্চয় মনে আছে, প্রথম যেই বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিলাম বিএনপির নোট অফ ডিসেন্ট সহ, যে 30টি বিষয়ে ঐক্যমত হয়েছে, বাকিগুলির নোট অফ ডিসেন্ট আছে, পরে চূড়ান্ত কপিতে সেটা নেই। হ্যাঁ, কিন্তু যখন চূড়ান্ত কপি প্রকাশ করা হলো, সেখানে এখানে বিএনপির সাথে একটা প্রতারণা করা হয়েছে। সেগুলি বিএনপি কিন্তু পরের দিনে আপনার স্পষ্ট মনে আছে, প্রেস কনফারেন্স করে আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে ঐক্যমত কমিশন আমাদের সাথে এই বিষয়গুলি প্রতারণা করেছে, আমাদের নাম নোট অফ ডিসেন্ট। এখন সর্বশেষ আমরা কি করেছি, আমরা যেই সব বিষয়গুলি নোট অফ ডিসেন্ট দিয়েছি, আমাদের বিএনপির যে নির্বাচনী ম্যানিফেস্টো, প্রত্যেকটাতে আমরা উল্লেখ করেছি এই বিষয়ে আমাদের ম্যানিফেস্টো আছে। আমরা যদি জনগণের রায় পাই, তাহলে আমরা বাস্তবায়ন নাই করবে। এখানে বিএনপির মধ্যে কোনো গ্যাপ নাই, বিএনপির মধ্যে কোনো সততা নাই। বিএনপি বরং জুলাইয়ের এই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চায়। সেই বাংলাদেশ গড়তে হলে সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, অথবা গণ অভ্যুত্থানের যে শক্তিগুলি, সবাইকে কিন্তু সহযোগিতা করতে হবে। মোশাররফ ভাই, তার মানে হচ্ছে যে এই গণভোটের জন্য যে শপথটা যেটি ওনারা নিয়েছেন, যেটি আপনারা নেননি, সেই শপথটা বিএনপি আপাতত নিচ্ছে না। এবং যদি সেই শপথ না নেয়, তাহলে এই গণভোট কেন হলো, বা গণভোটের আদৌ আর কোনো প্রয়োজনীয়তা থাকে কিনা, সেই প্রসঙ্গটি আলাপ করব। পাশাপাশি বিরোধী দলকে ডেপুটি স্পিকার সহ নানান সুযোগ সুবিধা দেওয়ার কথা। আজকে বিরোধী দলের নেতা বলেছেন যে তারা একটা পূর্ণাঙ্গ প্যাকেজ চান, মানে কেবল ডেপুটি স্পিকার নেই, পূর্ণাঙ্গ প্যাকেজ মানে আপনারা আসলে কি বোঝাতে চাচ্ছেন সেটি নিয়েও কথা বলবো আমরা। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে একটু পরে ফিরছি। দর্শক, আরেকবার স্বাগত। নতুন সংসদের প্রত্যাশা নিয়ে কথা বলছি আমরা 24 ঘন্টায়। নবনির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী আছেন আমাদের সঙ্গে, জামাতের নেতাও তিনি। সালাউদ্দিন আইয়ুবী, এই যে বিরোধী দল একটা কমপ্লিট প্যাকেজ চাই, এই প্যাকেজের মানে কি? এই প্যাকেজের ভিতরে আপনারা কি কি চান? আমরা জানি যে বিরোধী দলের থেকে ডেপুটি স্পিকার করার জন্য সরকারি দল থেকে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ হয়েছে, এবং কালকে হয়তো আমরা ডেপুটি স্পিকার পেয়ে যাব। জি, ধন্যবাদ আপনাকে। জামাত ইসলামী আসলে ডেপুটি স্পিকার চায় না, বা অন্য কোনো পদ চায় না। জামাত ইসলামী চায় হলো জুলাই সনদের ভিত্তিতে যে ভোটাধিকার বাংলাদেশের মানুষ প্রয়োগ করলো, সেই ভোটের ভিত্তিতে যে প্রশ্নগুলোর উত্তর বাংলাদেশের মানুষ সেখানে চেয়েছিল, পেয়েছিল, সেই প্রশ্নের উত্তরগুলোর বাস্তবায়ন চায়। এটাই বাংলাদেশের মানুষ চায়, এটাই বাংলাদেশ জামাত ইসলামী চায়। সেইখানেই বলা আছে ডেপুটি স্পিকার 1। 2 নম্বর হলো, দেখেন আপনারা এই মিডিয়াতে নিউজ করেছেন যে বিএনপি প্রস্তাব দিয়েছে জামাত ইসলামীকে, যাতে তারা ডেপুটি স্পিকার নিবে কি নিবে না। এখানে তো বিএনপির প্রস্তাব দেওয়ার কোনো সুযোগ বা দরকারও নাই। এখানে যদি জুলাই সংস্কার কমিশন হয়, কমিশনের ভিত্তিতে এই গণভোটের যেই ইস্যুগুলো, এগুলো বাস্তবায়িত হয়, অটোমেটিক্যালি বিরোধী দলের কাছে। আপনি সেটা বলছেন জুলাই সংস্কার পরিষদ যদি কার্যকর, হ্যাঁ কার্যকর থাকে অটোমেটিক্যালি। কিন্তু আপনার তো 212 জন কলিগ সেটা শপথই নেন নাই, সেটা কার্যকর থাকবে কিভাবে? কার্যকর চায় বাংলাদেশ জামাত ইসলামী, এটা চাওয়া তো অপরাধ না, চাওয়া তো অপরাধ না। এবং বাংলাদেশ জামাত ইসলামী প্যাকেজ বলতে এটাই বোঝাচ্ছে যে জুলাই এই সংস্কার পরিষদ যে কাজগুলো করার কথা ছিল, এগুলো বাস্তবায়ন করাটাই হলো সেই প্যাকেজ, সেই কাজ। এটাই বাংলাদেশের মানুষের এখন প্রত্যাশা। তখন দেখবেন এই ডেপুটি স্পিকার বলেন, অন্যান্য যে বিষয়গুলো এখানে ইনক্লুড করা হয়েছে, সংসদীয় কমিটির সভাপতি, অনেক ইস্যু এখানে একবারে সেটেলমেন্ট হয়ে যাবে। এখানে নিয়ে আলাদা করে প্রস্তাব দেওয়া নেওয়া এগুলোর বিষয় এখানে আসার প্রয়োজন হবে। কিন্তু সালাউদ্দিন আইয়ুবী, যেহেতু যে দলটি 212 আসন নিয়ে সংসদে, যারা সংসদের নেতৃত্ব দিচ্ছেন, তারা সেই শপথটি নেন নাই এবং শপথ ছাড়াই সংসদ শুরু হচ্ছে, ফলে আপনার কাছে আমার একদম বিনীত জিজ্ঞাসা, সেই জায়গায় কি সেই প্যাকেজটি আর বাস্তবায়ন হওয়ার কোনো সম্ভাবনা আপনি দেখেন? আসলে আমরা সম্ভাবনা 100 বার দেখি। দেখেন, একেবারে কিছু মনে করবেন না, পতিত সরকার যারা চলে গেল, তারা এমন একটা উচ্চতায় পৌঁছে গিয়েছিল যে বাংলাদেশে আর কোনো দিন হাসিনা ছাড়া আর কারো নাম নেওয়া যাবে, চিন্তা করা যাবে, এটা কল্পনাতীত ছিল। কিন্তু সেই হিমালয় সম মানে নেত্রী কিন্তু এখন নাই, উধাও হয়ে গেছে। এখন আপনি যেটা বলছেন যে 200-300 আসনে বিজয়ী হয়ে তারা একবারে সব করে নিছে, মুহূর্তেই দেখবেন সব বেনিশ হয়ে যাবে। কারণ জনগণ যেহেতু সব কিছুর মূল, জনগণ যখন এই জায়গায় তাদেরকে চাইবে না, কখন বিদায় নিবে কল্পনাও করতে পারবে না। জনগণের এই প্রত্যাশার যদি পূরণ না হয়, গণবিস্ফোরণের মাধ্যমে জনগণ এগুলো আদায় করে নিবে।
এবং বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে বলেছে যে শুধুমাত্র সংসদে নয়, সংসদের বাইরেও জনপ্রত্যাশার প্রয়োজনে জনগণকে নিয়ে আন্দোলনের মাধ্যমে জনগণের এই প্রত্যাশাগুলো পূরণ করা হবে, যেগুলো আদায় করা হবে। মোশাররফ হোসেন, আপনি নিশ্চয়ই আপনার সহকর্মীকে শুনছিলেন। ফলে যেহেতু আপনারা জুলাই গণপরিষদ সংস্কারের জন্য যে দ্বিতীয় শপথটি, সেই শপথটিদের নেননি এবং সংসদ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়ে গেছে, কালকে স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদীয় কমিটিগুলো হয়ে যাবে ধারণা করা হচ্ছে। ফলে সেই জায়গায় তারা যে টোনে কথা বলছেন যে এটি বাস্তবায়ন যদি আপনারা না করেন, তারা হয়তো শুধু ডেপুটি স্পিকার যদি না নেন, পূর্ণাঙ্গ প্যাকেজ মানে জুলাই সনদ, এটাকে 6 মাসের জন্য এটি সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে, সেটি নিয়ে কি তাহলে প্রথম দিন থেকে সংসদ উত্তপ্ত হবে? না, এখানে আমরা ডেপুটি স্পিকার কেন বলেছি, আমরা বর্তমান সংবিধানের কাঠামোর মধ্যে দিয়ে কিন্তু আমরা চলছি। এটা কিন্তু আপনাকে আগে অনুধাবন করতে হবে। এই বর্তমান সংবিধানের কাঠামোতে স্পিকার, ডেপুটি স্পিকার আছে। এখন জুলাই গণ অভ্যুত্থানের যে ঐক্যমত কমিশনে সেইগুলি যদি আপনি সংবিধানে অন্তর্ভুক্ত করেন, তাহলে কিন্তু বিল উত্থাপন করে আপনাকে অ্যামেন্ডমেন্ট করতে হবে। এখন তো সেই সুযোগটা এখন আসে নাই, যার জন্য বিএনপি বলেছে বিএনপি দল হিসাবে স্পিকার, ডেপুটি স্পিকার দুইটাই দিতে পারে, এই সক্ষমতা তার আছে। আমরা বলেছি যে যদি জামাতে ইসলামী এখন ডেপুটি স্পিকারের নাম দেয়, তাহলে বিএনপির যে যিনি ডেপুটি স্পিকারের নাম বিএনপি দেবে, সেইটাকে বিএনপি ড্রপ করবে। এটা কিন্তু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার। সেইটাকে তারা একটা দুর্বলতা হিসাবে বিএনপিকে চিন্তা করছে। আমরা কিন্তু বলেছি যদি জামাত ইসলামীকে নাম দিত, তাহলে বিএনপির যে ডেপুটি স্পিকার যদি ধরেন কালকে নির্বাচিত হয়, তার আর কোনো প্রয়োজন ছিল না। সেটা কিন্তু আপনারা যে জুলাই সনদে সই করেছেন, সেখানে তো ডেপুটি স্পিকার, তারপরে সংসদীয় কমিটির সভাপতি কয়েকটা জায়গায়, তারপরে সাংবিধানিক যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া, সেইখানেও তো সরকারি দল, বিরোধী দলের একটা সম্মিলিত প্রয়াসের কথা বলা আছে। ওনারা কি প্যাকেজ বলতে বোধহয় সেটাকেই বোঝাচ্ছে? না, আমরা তো সেটা এখনো ঐক্যমতে আমরা আছি, আমরা তো অস্বীকার করছি না। আমরা বলেছি যে 30টা যে পয়েন্টে ঐক্যমত হয়েছে, সেগুলি তো আমরা আইনে পরিণত করবো, এই ব্যাপারে তো কোনো প্রশ্ন নাই। কিন্তু বাকিগুলো যেখানে নোট অফ ডিসেন্ট, যেমন আপনি একটা জায়গায় আছে, ধরেন দলীয় প্রধান আর সংসদ নেতা একা হবে কিনা। জি, বিএনপির স্পষ্ট বক্তব্য, কারণ আপনি একটা দলীয় নেতা নির্বাচনে বিজয়ী হতে হলে তাকে সামনে রেখে আপনি এগোন। ওই দলের কি ম্যানিফেস্টো, জনগণের কাছে কি কমিটমেন্ট, সে বাস্তবায়ন কে করবে? আমি জনগণকে কমিটমেন্ট করলাম যে আপনি যদি আমাকে ভোট দেন, এইটা আমি বাস্তবায়ন করব। তা আমি যদি ওই দায়িত্ব না থাকি, তাহলে কে করবে? কে করবে? অর্থাৎ একটা দলকে পরিচালনা করার জন্য যে লিডটা দরকার, যে নেতাটা দরকার, সেইটার ব্যাপারে বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আর তারা বলছে যে না, এটা হবে না। তো এইসব কিছু ব্যাপারে তো ডিবেট আছে, এগুলি সংসদে উত্থাপিত হবে। সংসদ অধিকাংশ সদস্য যদি, আর এবার আপনি দেখেন আমরা যেটা কমিটমেন্ট করেছি যে আর্টিকেল 70 সংশোধন হবে, সুতরাং সংসদ সদস্যরা তো মুক্ত মনে আলোচনা করার সুযোগ পাবে। বিরোধিতা করার সুযোগ বেরিয়ার নাই তার। সুতরাং এখানে কেন সংসদের উপর আমরা মনে করি সংসদ সার্বভৌম, কেন জামাত ইসলাম সংসদকে সার্বভৌম মনে করে না? তারা কেন আগেই কন্ডিশন আরোপ করে সংসদকে একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে আবদ্ধ করতে চায়? আমাদের প্রশ্ন রাখতে এখানে। জি, রাসেল, আপনি কি একটু বলবেন, সংসদ সার্বভৌম এই কথা আমরাও জানি এবং সম্ভবত আপনি মানেন আইনজীবী হিসেবে, তাহলে সংসদ যদি সার্বভৌম হয়, তাহলে সংসদে আলোচনা করেই বাকি বিষয়গুলো চূড়ান্ত হওয়ার কথা। তার আগে আপনি ঐক্যমত কমিশন বা তাদের সঙ্গে বসে যেগুলো করেছেন, সেগুলো এক ধরনের অঙ্গীকার মাত্র, কিন্তু সেগুলোর কোনো আইনি বাধ্যবাধকতা কি মানার জন্য বিএনপির জন্য আছে, নাকি এটি কেবল ইথিক্যাল গ্রাউন্ডে আপনারা বলছেন? দেখেন, প্রথম কথা হচ্ছে আপনি সংসদকে সার্বভৌম বলছেন। সংসদে কি আমাদের যে সংবিধান, এই সংবিধানে কি আপনি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার দিতে পারবেন 74 দ্বারা? পারবেন না। বুঝুন কথা। আপনি এতদিন বললেন একটা শপথ নিলে আরেকটা শপথ বাতিল হয়ে যাবে। দল চাইলেও পারবে না। না, পারবে না, অবশ্যই পারবে না। আমি আসি, সংবিধানের ব্যাখ্যা আমি দিচ্ছি। 74-এ আপনি বিরোধী দল থেকে আপনি সংসদ এই ডেপুটি স্পিকার দিতে পারবেন না, এখানে সরকারি দলের ডেপুটি স্পিকার। এখন কথা হচ্ছে আপনি তাহলে আপনি যে বিরোধী দলকে অফার দিচ্ছেন, এটা তো অফারের বিষয় না, এটা অ্যাজ অফ রাইট, তার রাইট। আপনি 50% ভোট পেয়েছেন, 67% ভোটের মাধ্যমে জনগণ বলেছে বিরোধী দলকে ডেপুটি স্পিকার দিতে হবে। এটা অ্যাজ অফ রাইট, তার রাইট, অধিকার তার। আপনি অধিকারকে আপনি তাকে গিফট করছেন, আপনি তাকে দান করছেন। দান কেন করবেন আপনি? এটা তো তার অধিকার। কারণ আপনি যে আজকে রাষ্ট্র চালাচ্ছেন, আপনি যে আজকে গভর্নমেন্ট চালাচ্ছেন, বাংলাদেশ চালাচ্ছেন, আপনাকে কে দিয়েছে? এটা জনগণও দিয়েছে, 50% জনগণ দিয়েছে। কিন্তু তার বিপরীতে গণভোট যেটা, 67% জনগণ তো বলেছে ডেপুটি স্পিকার বিরোধী দলকে দেওয়া। তো তাহলে আপনি 100 টাকা দেওয়ার কথা, আপনি 20 টাকা দিয়ে বলে যে দাও, নাও এই টাকাটা তোমাকে দান করছি। কেন? আমি তো 100 টাকা পাই আপনার কাছে, জনগণ তো আমাকে দিয়েছে।
আপনি বললেন একটা হলে আরেকটা বাতিল হয়ে যাবে, বললেন একটা শপথ নিলে আরেকটা শপথ বাতিল হয়ে যাবে। ধরেন এই বিরোধী দল জামাত এবং এনসিপি দুটা শপথ নিয়েছে, তাহলে তাদের তো দ্বিতীয় শপথের কারণে প্রথম শপথ বাতিল। যদি প্রথম শপথ বাতিল হয় আপনাদের আলোকে, তাহলে তো তাদের সংসদ সদস্য পদ বাতিল। তাহলে যাদের সংসদ সদস্য পদ বাতিল তাদেরকে আপনি ডেপুটি স্পিকার কেমন অফার করছেন? তারা তো সংসদ সদস্য নাই, তারা তো সংসদ সদস্য নেই, এটা আপনাদের ভাষ্য। তাহলে আপনি কিভাবে তাদেরকে ডেপুটি স্পিকার অফার করছেন? তার মানে এই দেখেন, আপনি ব্যাপারটা হচ্ছে একটু আগে মোশাররফ বললো না, 133টা অধ্যাদেশ হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়, যেগুলো কালকে উত্থাপিত হবে 133টা। তার মধ্যে আপনার যেটা মন মতো হয়েছে সেটাকে আপনি বলছেন মিষ্ট, আর যেটা আপনার বিপরীতে গিয়েছে সেটাকে বলছেন দুষ্ট। কেমনি দেখেন, আপনি দেখেন আমাদের আর্টিকেল 59-এ বলা আছে যেই মেয়র যারা আছে তারা নির্বাচন মাস্ট বি ইলেক্টেড, কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার একটা অধ্যাদেশ জারি করেছে যে তাদেরকে প্রশাসক নিয়োগ করার জন্য। আপনি তাদের অধ্যাদেশের আলোকে সংবিধানকে ভায়োলেট করে আপনি কি করলেন? প্রশাসক নিয়োগ দিলেন। তাহলে এটা কি আপনার কাছে মিষ্ট কেন মনে হচ্ছে? এটার কাছে আপনার কাছে মিষ্ট কেন মনে হচ্ছে? এটা তো দুষ্ট হওয়ার কথা, কারণ এটা সংবিধানের বিপরীতে। তারপরে দেখেন মোশাররফ একটা কথা বললো যে রাষ্ট্রপতির অধীনে শপথ নিয়েছে, এর আগে ডাবল স্ট্যান্ডার্ড নিয়েছে। আপনি দেখেন রাষ্ট্রপতিকে সরানোর জন্য এনসিপি জামাত সবাই আন্দোলন করেছে, কিন্তু বিএনপি বলেছে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে, রাষ্ট্রপতিকে সরানো যাবে না। সংবিধানকে স্থগিত করার জন্য বিরোধী দল থেকে জামাত এবং এনসিপি থেকে বলা হয়েছে, বিএনপি বলেছে না, কারণ সংবিধান যদি স্থগিত হয়, রাষ্ট্রপতিকে যদি অপসারণ করা হয় তাহলে কি হবে? তাহলে হচ্ছে নির্বাচনটা দেরি হয়ে যাবে। এজন্য ওনাদের বিরোধিতার কারণে রাষ্ট্রপতিকে সরানো যায় নাই এবং কি সংবিধানকে স্থগিত করা যায়নি। আপনি 1977 সালে জিয়াউর সাহেব গণভোট আয়োজন করেছে, তখন সংবিধানে গণভোট ছিল না, কিন্তু শুধুমাত্র জনগণ অভিপ্রায়ের কারণে 1977 সালে এবং 79 সালে গণভোটকে সংবিধানে যুক্ত করা হয়েছে। তার মানে আপনি 77 সালে আপনি যেটি 77 সালে আয়োজন করেছেন সেটা তো সংবিধানে ছিল না। তার মানে আপনি যদি সব জায়গায় সংবিধানের বিষয়গুলো নিয়ে আসেন, না তখন মাশাআল্লাহ ছিল, সংবিধান সাসপেন্ড ছিল, এই তো স্থগিত ছিল সংবিধান। সংবিধান স্থগিত কে করেছে? সামরিক শাসক। এই তো আমি সেটাই তো বললাম। আপনি যখন এই যে এবারে অন্তর্বর্তীকালীন সরকার যখন সংবিধান স্থগিত করতে চেয়েছিল, তখন আপনারা বলছেন সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। আপনি রাষ্ট্রপতিকে সরানোর বিষয়ে আপনি বলেন সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। তাহলে আপনি যখন আপনার পক্ষে গেলে আপনি ভালো, আপনার বিপক্ষে গেলে আপনি এটা খারাপভাবে নেবেন কেন? জি প্রফেসর নারিন, তাহলে এই যে বিরোধী দল যে প্যাকেজটা চাচ্ছে, এই পূর্ণাঙ্গ প্যাকেজ না হয়ে এটা যদি খণ্ডিত হয় এবং বিএনপি তাদেরকে 100 টাকার জায়গায় যে 20 টাকা অফার করছে এবং তারা যদি সেটা প্রত্যাখ্যান করে, তাহলে কি একটা জটিলতা তৈরি হচ্ছে না? জটিলতা তৈরি হবে কিনা মামুন ভাইয়ের কথাই তো বুঝছেন, যে পরিমাণ উত্তেজনা আজকে আপনি দেখতে পাচ্ছেন এখানে না। আমরা তো আশা করেছিলাম যে কালকে সবাই সংসদে যাবে এবং বাংলাদেশে এরকম একটা সিচুয়েশনে একটা সংসদ বসছে, এটাতেই তো আমাদের সবার কুল অ্যান্ড কাম থাকার কথা ছিল। কিন্তু যে উত্তেজনা আমি এখানে দেখছি, তাহলে সংসদে কি হবে সেটা তো বুঝতে পারছেন। যে কথাটা আপনি বললেন প্যাকেজ, হোয়াট ইজ প্যাকেজ? হ্যাঁ, ভাই কিন্তু উত্তর দিতে পারলেন না প্যাকেজ কি। ভাই কিন্তু বলছেন এটা হতে পারে জুলাইয়ের এটা। জামাতে ইসলামী ধরেন এই ধরনের কিছু শব্দ বলে সবসময় একটা মানে সম্ভাবনার জায়গা ওপেন রেখে দেয়। ধরেন আজকে বলবে প্যাকেজ হচ্ছে জুলাই, কালকে সংসদে যে ওনাদের প্যাকেজে আরেকটা জিনিস যুক্ত হবে। ওনারা অপশন খোলা রাখেন, যে অপশন দিয়ে মানে প্রতিযোগিতা, কম্পিটিশন এবং দ্বন্দ্ব বিতর্ক তৈরি করা যায়। যে কথাটি রাসেল বলছিলেন মিষ্ট এবং দুষ্টর কথা, বিএনপির কাছে কোনটা মিষ্ট এবং বিএনপির কাছে কোনটা দুষ্ট, এটা কিন্তু বিএনপি আগেই বলে দিয়েছে। বিএনপি কি নোট অফ ডিসেন্ট দেয় নাই? বিএনপি তো নোট অফ ডিসেন্ট দিয়েছে। তাহলে যেগুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিএনপিকে একবারও বলেছে যে আমরা নির্বাচিত হলে এগুলো মেনে নিব? বলে তো নাই। তার মানে প্রথম দিন থেকে বিএনপির কাছে যেটা মিষ্টি সেটা মিষ্টিই আছে, বিএনপির কাছে যেটা দুষ্ট সেটা দুষ্টই আছে। দেখেন একটা সুন্দর অফার যেটাকে আপনি বলছেন ডেপুটি স্পিকার, সেটাকে উনি দানের জায়গায় নিয়ে গেলেন। এখন একটা মানসিকতা, রাজনৈতিক মানসিকতার পরিবর্তন তো হতে হবে। এটা কি দান মানে বা 20 টাকা 100 টাকার বিষয়? যখনই আপনি ওনারা খুব মানে কালকেও দেখলাম একটা টকশোতে একজন বলার চেষ্টা করলেন যে ইলেকশনে এত ইঞ্জিনিয়ারিং হয়েছে কিন্তু জামাতে ইসলামী কিছু বলে না গণতন্ত্রের দিকে তাকিয়ে। তাহলে এতই যদি গণতন্ত্রকামী দল হয়, তাহলে তারা দানের জায়গায় ওনারা যাচ্ছেন কেন? দেখেন আরও কিছু কথা রাসেল বললেন বা যে কথাগুলা বিএনপির নোট অফ ডিসেন্ট নিয়ে হয় বা কিছু, আমি মনে করি বিএনপি প্রথম থেকে তার স্ট্যান্ডে ঠিক আছে। বিএনপি কখনোই এই দেশের মানুষের সাথে কোনো দ্বিচারিতা করে নাই জুলাইয়ের পর। এবং দেখেন
জামাতে ইসলামী সমস্যাটা হচ্ছে যে যখন সংবিধান তাদের পক্ষে যায় তখন তারা সংবিধানের দিকে ঝুঁকে, যখন সংবিধানের কোনো কিছু তাদের বিরুদ্ধে যাচ্ছে তখন তারা সংবিধানের বিরুদ্ধে কথা বলে। তারা কখনো একটা কনস্ট্যান্ট স্ট্যান্ডে কিন্তু কখনোই থাকে নাই। এবং জামাতে ইসলামী যেমন আমার ভাই নতুন এমপি হয়েছেন, উনি বলছিলেন যে ভ্যানিশ করে দিতে পারে জনগণ। হ্যাঁ, জামাতে ইসলামীকেও কিন্তু যে হাইপটা জামাতে ইসলামী তুলেছিল, হ্যাঁ, আমরা সোশ্যাল মিডিয়াতে যে হাইপটি দেখেছিলাম ইলেকশনের সময়, বাংলাদেশের জনগণ কি সেটাকে ভ্যানিশ করে দেয় নাই? এবং গণভোটের কথা আমরা বলি, গণভোটে তো ভোট গণনা নিয়েও পরে একটি প্রবলেম হয়েছে না, ভোট কমে গেল হঠাৎ করে। তাহলে এই গণভোটকে, বা যে কথাটি আমি কিন্তু বহুদিন বলেছি যে একটা সরকার তার সরকারি চেয়ারে বসে কোনো একটা ভোটের কোন পক্ষে আপনি ভোট দিবেন সেটার অ্যাডভোকেসি কি করতে পারে? সেটা অ্যাডভোকেসি করার কথা ছিল সরকারি দল, মানে রাজনৈতিক দলগুলোতে। কিন্তু সরকারের চেয়ারে থেকে আমার ট্যাক্সের টাকা খরচ করে আমি বিশ্বাস করি কোনো সরকার, যতই আপনি জুলাইয়ের কথা বলেন না কেন, কোনো সরকার ডিরেক্টলি অ্যাডভোকেসি করতে পারে না যে এই পক্ষে আপনি ভোট দেন। সেখানেই গণভোটের নিরপেক্ষতা, হ্যাঁ পক্ষে প্রচারণার কথা বলছেন, হ্যাঁ সরকার করেছে এবং সরকার বলেছে হ্যাঁতে ভোট দিন, আপনি অফিস আদালতে যে দেখবেন এটি করেছে। তাহলে যখন একটি ইলেকশন বলছেন, ইলেকশন মানে কি আপনার মতামত। এখন সেখানে আপনি যদি একটা মতামত এটার বিরুদ্ধে দেন সেটাও কিন্তু আপনার মতামত। সো আমি মনে করি যে গণভোটের পক্ষপাতিত্ব প্রথম থেকেই শুরু হয়েছে এবং এই গণভোটের রিজাল্টে অনেক প্রশ্ন ক্রিয়েট হয়েছে। আমি মনে করি যে আজকে হয়তো এগুলোর কোনো সমাধান হচ্ছে না বা মানুষ প্রশ্ন তুলছে না, কিন্তু ইতিহাস এমনই একটি শক্ত জিনিস যেটার উত্তর আপনাকে কোনো না কোনো সময় দিতে হবে। জি মোশাররফ ভাই, তার মানে এই সংসদে ধরেন জনগণের ভাগ্য নির্ধারণ, পলিসি প্রণয়ন, আমার জন্য ট্যাক্স বাড়বে কি কমবে, নানান ধরনের বৈশ্বিক চ্যালেঞ্জের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। মিডল ইস্ট ক্রাইসিসের কথা আপনি জানেন, আমাদের অর্থনীতির অবস্থা জানেন। এই সব কিছু ছাপিয়ে সম্ভবত আমরা যে একটা কার্যকর সংসদের স্বপ্ন দেখছি, সেই স্বপ্নটাকে আবারও এই রাজনৈতিক বিতর্ক, গণভোটের বিতর্ক, সেটা নিয়ে আমাদের এই সময়টা পার করতে হবে কিনা, সেই প্রশ্নটা আপনার কাছে রেখে একটা বিরতিতে যাচ্ছে। দর্শক ফিরছে একটু পরে। দর্শক আরেকবার স্বাগত 24 ঘন্টা। আমরা একদম শেষ সময়ে। মোশাররফ ভাই, আমরা কি এবার একটি কার্যকর সংসদ পাবো? মানে যে অর্থে কার্যকর বলতে এতদিন আপনারা আওয়ামী লীগের সময় যেরকম একটা স্বপ্নময় সংসদের কথা বলছেন, আমরা ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসিতে চলি, ফলে সেই রকম সংসদ পাবো না? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে দ্বিমত থাকবে। দ্বিমতও কিন্তু একটা সৌন্দর্য। ডেমোক্রেসির সবচেয়ে বড় সৌন্দর্য হলো নানা মত। নানা মত পথকে যদি আপনি একটা জায়গায় সম্মিলিত করতে পারেন, এইটার চেয়ে বড় সাফল্য আর কিছুই নাই। আমি জামাতে ইসলামী যাই বলুক, আমার মনে হয় যে গণতন্ত্রের স্বার্থে তাদেরকে অবশ্যই পার্লামেন্টে যেতে হবে এবং কার্যকরী করে তুলতে হবে। কারণ বাংলাদেশ কিন্তু নানা সংকটের মধ্যে আছে। আপনাকে এই যেমন এখন একটা রিসেন্টলি যে সংকট মধ্যপ্রাচ্য, জি, সুতরাং আপনাকে যে কোনো রাজনৈতিক দল যদি দায়িত্বশীল ভূমিকা না পালন করে, তাহলে যেমন বলেছে জনগণ আন্দোলন গড়ে তুলতে পারে, জনগণ কিন্তু রাজনৈতিক দলগুলিকে আবার বর্জনও করতে পারে। এই ইতিহাসও কিন্তু বাংলাদেশে আছে। তো সুতরাং এখানে আমি মনে করি জামাতে ইসলামকে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, কারণ আমাদের অর্থনীতিতে কিন্তু বিরাট সংকট। এখন আমরা দেখতেছি যে নানা পত্রপত্রিকা বা এই যে ইউনূস সরকারের সাফল্য নিয়ে অনেকে কথা বলেছে, অনেক ক্ষেত্রে যে তারা এমন সংকট তৈরি করে গেছে। এখন যেমন ওই দিন আমি বিদ্যুৎ মন্ত্রীর সাথে কথা বললাম, ৬৮,০০০ কোটি টাকা বিদ্যুতের বিল বাকি, বকেয়া বিল। তারপর আমাদের এই যে শেখ হাসিনা যে মেগা প্রকল্পগুলো করেছে, তার লোন আমাদের এই বছর থেকে 2026 থেকে শুরু হবে। সুতরাং আমরা কিন্তু নানা সংকটে আছি, যার জন্য আমি মনে করি রাজনৈতিক দলগুলিকে কিন্তু দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে নিজেদের অস্তিত্বের স্বার্থেই। তারা যদি এই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু বাংলাদেশ যেমন বিপদে পড়বে, সাথে সাথে জনগণও কিন্তু এর ব্যাপারে তাদের মতামত ব্যক্ত করবে। সুতরাং আমি মনে করি দেশের স্বার্থে, রাজনীতির স্বার্থে এবং আগামী দিনে গণতন্ত্রের স্বার্থে সংসদকে কার্যকরী করার দায়িত্ব আমাদের সবার। জি, সালাউদ্দিন হাবিব সাহেব, এই যে কার্যকর একটা সংসদ কেন জরুরি, সেটা জামাত এবং বিএনপি তো খুব ভালো করেই বোঝার কথা। ফলে সেই জায়গায় আবার যদি আশাহত হয়, আবার যদি একটা অস্থিতিশীলতা, আপনারা আবার রাজপথের যে হুমকি দেখাচ্ছেন, মানে আমরা এই দেশের মানুষকে আন্দোলনের ভিতরেই থাকবো, আমরা একটা স্থিতিশীল, কার্যকর, ডেমোক্রেটিক এবং এগিয়ে যাওয়ার যে গল্পটা, সেই গল্পটা কি শুরু করতে পারবো না? দেখুন, বাংলাদেশের একটা ট্রেন্ড হলো ইস্যুর কাছে ইস্যু চাপা পড়ে যায়। একটু চিন্তা করে দেখেন তো, এই নির্বাচনের 12 তারিখের আগ পর্যন্ত জুলাই কতটা প্রাসঙ্গিক ছিল? জুলাই ছাড়া আপনি 12 তারিখের পরে কল্পনা করবেন এই ইস্যুগুলোকে মেজর ইস্যু করবেন, জুলাইকে নন মেজর ইস্যু করবেন, এটা চিন্তা করেছেন? কল্পনাও করেননি। আমি তো মনে হয় যে তখনকার সব ইস্যুতেই মেজর ইস্যু ছিল জুলাইয়ের চিন্তা, জুলাইয়ের আকাঙ্ক্ষা, গণকমিশন, স্পিরিট, যাই বলেন।
এই চিন্তাগুলোকে আপনি কেন মানে একটু পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছেন? এগুলো বাস্তবায়িত হওয়ার জন্য নির্ধারিত ডেডলাইন দেওয়া আছে। যে গণভোট হয়েছে সেখানে মানে বলা আপনি হয়েছে বলছেন 180 বিএনপি দিন- এটা করছে? হ্যাঁ, যেভাবেই হোক এটা হচ্ছে, যেভাবে এটা হচ্ছে 180 দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে এটা বাস্তবায়িত হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এই জায়গাটা যদি শুরুর দিনেই তারা স্বাক্ষর করতো, এই আশঙ্কাটা তৈরি হতো না, এটা নিয়ে আলোচনাই দরকার ছিল না। তারা স্বাক্ষর করত, তারা শপথ গ্রহণ করত, একবারে ফাংশনাল হয়ে যেত বিষয়টা, খুব স্বাভাবিকভাবে এটা নিয়ে আলোচনা হতো না। এখন যেভাবে সংসদ হওয়ার কথা ছিল, গণমানুষের নতুন আকাঙ্ক্ষা চিন্তাগুলো নিয়ে সংসদে আলোচনা হতো, বিলগুলো পাস হতো, সেগুলো নিয়ে সমাধানগুলো খোঁজা হতো। সেক্ষেত্রে সরকারি দলের ভূমিকাটা আমি মনে করি সংসদ কার্যকর করতে হলে মুখ্য ভূমিকা সরকারি দল সবচেয়ে বড় বা মুখ্য ভূমিকা পালন করে থাকে। শুরুর দিনই সরকারি দল এই ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। তাদের এই ইস্যুটা যদি এভাবে হ্যান্ডেল করার চিন্তা ছিল, যেহেতু তারা সরকারি দল হয়েছে, একটা নির্দিষ্ট টাইমলাইন পেয়েছে, তৎকালীন সরকারের সাথে সেই ইস্যুটা নিয়ে সমাধানমূলক একটা প্রচেষ্টাও থাকা দরকার ছিল। কিন্তু কোনো ধরনের প্রচেষ্টা আছে বলে, ছিল বলে আমি এতদিন এইটার সাথে সংশ্লিষ্ট যতটুকু হয়েছে সেরকম কোনো ইঙ্গিত পাইনি। সরকারি দলের এই ভূমিকা যদি এইভাবে চলতে থাকে, তাহলে কার্যকরিতা আসলে যথাযথ হওয়ার সম্ভাবনা খুব কম। পাশ কাটিয়ে চলে কোনোভাবেই সমন্বিত যে প্রয়াস, দেশের কল্যাণে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার, সেই জায়গায় আসলে সবাইকে নিয়ে আসা অনেক কঠিন। জি, প্রফেসর নাহিদ, যেটা এমপি সাহেব বলছিলেন যে সত্যি শপথের দিন যদি এবিএম মোশাররফ হোসেনরা দ্বিতীয় শপথ কেউ নিতেন, তাহলে আসলে তো আমাদেরকে আজকে এই আলোচনাটা করতে হতো না। কারণ গণভোটটা একটা আলাদাভাবে ভোট হয়েছে, সেই ভোটটার আসলে প্রায়োগিক দিকটা কি, ওটার কি কাজে লাগলো তাহলে? সেটাই তো, গণভোট নিয়ে তো কথা বললামই মিশু, মানে আমার স্ট্যান্ডটা তো আমি বললাম। এবং যেটা হচ্ছে যে বিএনপিকে এটা বলা হচ্ছে বিএনপি কেন মানে শপথ, সেটার কারণে যদি হ্যাঁ, এই সংসদটা অকার্যকর এখন হয়, বিএনপি যে এই শপথটা নেবে না, এটা তো বিএনপির স্ট্যান্ড তো প্রথম থেকেই ছিল। আমি তো মনে করি না যে আজ পর্যন্ত বিএনপি বিএনপি শপথ নিবেন এরকম কথা কখনো না, বলেনি। এই শপথেরটাই তো ওখানে যাওয়ার পরেই মনে হচ্ছে তারা সারপ্রাইজড হয়েছে। বিষয়টা তো তাই ছিল, আমরা জনগণও সারপ্রাইজড হয়েছি। না। কিন্তু আমি শেষ করি আমি সংসদে যাওয়ার আগে আমরা একটা চিঠি পেয়েছি সংসদ থেকে, সেটা সেই তো চিঠিতে ওই দিনই। না ওই দিন না, আগে চিঠি পেয়েছি আমরা। আচ্ছা, আগের দিন। চিঠি কিন্তু পেয়েছি, আমি শেষ করি ভাই, চিঠিতে আমার স্পষ্ট কথাটা, উল্লেখ ছিল হ্যাঁ, যে আমার কথাটা আমি শেষ জি। করি। সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে বিএনপি ওই সময়, আগের দিনই বলেন বা যাই বলেন, কারণ সবকিছু তো নতুন নতুন করে আসে, তো সেই জায়গাতে বিএনপি এটা জানতো না। এবং আগের দিন হলেও সেটা একটা প্রিপারেশনের বিষয় আছে। এবং বিএনপি জুলাই সনদ নিয়ে সবসময় এইভাবেই কথা বলেছে। আপনারা কেন এই প্রশ্নটা করেন, কিন্তু জুলাই সনদ নিয়ে যারা কথা বলেছেন তারা যে সিগনেচার করে নাই জুলাই সনদে, সেটা নিয়ে কেন প্রশ্ন তোলেন না, না? শেষ পর্যন্ত শেষ পর্যন্ত signature করেছে, কিন্তু কতদিন পরে করেছে? জামাতে ইসলামী বলেছে করবে না, কিন্তু যে করেছে, তাই না? তাহলে এই দ্বিচারিতাগুলো তো আমরা দেখি। ভাই বলছিলেন জুলাই অপ্রাসঙ্গিক হয়ে গেছে। জুলাই অপ্রাসঙ্গিক হয় নাই, জুলাইয়ের পরবর্তীতে কার্যকলাপগুলো বিতর্কিত হয়েছে। তো যাই হোক না কেন, আমরা এই তর্কগুলো তো চলতেই থাকবে। কিন্তু তারপরও মিশু, আমি আমার জায়গা থেকে আশা করব আগামীকাল থেকে যে সংসদটি হবে, ভাই প্রথমে বলছিলেন আগে সংসদে গান হতো, আমি বিশ্বাস করব এই সংসদে কোনো নারী বিদ্বেষী ওয়াজ হবে না। আমি বিশ্বাস করব যে এই সংসদই হবে সেই সংসদ, সবচেয়ে নারী বান্ধব সংসদ, যারা নারীর পক্ষে কথা বলবে, সাইবার বুলিংয়ের এগেনস্টে কথা বলবে, নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কথা বলবে। এটা আমার একটা স্পেশাল চাওয়া এই সংসদের কাছে। জি জি, আপনি কতখানি কার্যকর সংসদের স্বপ্ন দেখছেন রাত পোহালের নতুন সংসদ? প্রথম কথা হচ্ছে, আমি তো কার্যকর সংসদের, আমি শুরু থেকে বলেছি আমি বিশ্বাস করি এটা কার্যকর সংসদ হবে। কিন্তু আপা একটু আগে বললেন না যে কার্যকর সংসদ যে হবে, মানে আমার ভয়েস শুনে মনে হচ্ছে যে না, কার্যকর সংসদ হবে না। দেখেন, ইংরেজিতে একটা কথা আছে যে পেইড ফাইন্ডস ইটস ভয়েস, যার কষ্ট তার চিৎকার, যিনি কষ্ট পায় তিনি চিৎকার দেবেন, এটাই স্বাভাবিক। আপনি বললাম না, এক বাপের এক সন্তানকে মানলেন, আরেক সন্তানকে মানছেন না, এক সন্তানকে বৈধ বলছেন, আরেক সন্তানকে অবৈধ বলছেন। একই সরকারের দুইটি নির্বাচন, একটা নির্বাচনকে আপনি মেনে নিচ্ছেন, আরেকটা নির্বাচনকে আপনি মেনে নিচ্ছেন না। আপা বললেন যে হাঁ ক্যাম্পেইন, বিএনপি শুরু থেকে বলেছে যে আমরা এটা, বিএনপি হাঁ ক্যাম্পেইনের, বিএনপির প্রধান যিনি আজকে প্রধানমন্ত্রী, তিনি হাঁ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে, হাঁ ক্যাম্পেইন করেছেন। আমি মনে করি 67% ভোট পেয়েছে, তার অর্ধেকের বেশি পার্সেন্ট ভোট হচ্ছে বিএনপিকে যারা ভোট দিয়েছে তাদের ভোট। কারণ বিএনপিকে শুধুমাত্র ইশতেহার দেখে তো মানুষ ভোট দেয় নাই, বিএনপিকে দুইটা কারণে ভোট দিয়েছে, একটা হচ্ছে ইশতেহার দেখে ভোট দিয়েছে, আরেকটি হচ্ছে যে সংস্কারের পক্ষে আছে এই জন্য ভোট দিয়েছে। আপনি মোশাররফ একটু আগে বললেন যে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, নোট অফ ডিসেন্ট আপনি দিতেই পারেন, আপনি নোট অফ ডিসেন্ট দিয়েছেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা যখন মেনে নিয়েছে এটাকে, নোট অফ ডিসেন্ট যদি না থাকতো তাহলে কিন্তু গণভোট দরকার ছিল না। গণভোট কখন আসছে? যখন আপনি নোট অফ ডিসেন্ট দিয়েছেন, আপনার ভিন্নমত ছিল, তখন বলছে ঠিক আছে, যেহেতু আমরা 25টা দল আমরা পারি নাই, তাহলে আমরা জনগণ হাতে ছেড়ে দিই।
তা আপনি তো জনগণের হাতে বলটা ছেড়ে দিলেন, তো জনগণ সিদ্ধান্ত নিয়েছে হা ক্যাম্পেইন। আপা বললেন বিএনপি বলে নাই, সালাউদ্দিন সাহেব আপনি আমাকে টুইস্ট করছেন কথা। আমি বলি নাই যে বিএনপি বলে, আমি শেষ করে আমি বলেছি এটা আমার ব্যক্তিগত মতামত। আমি আপনি বলেছি বলেছেন এটা। যে বিএনপি কখনো হায়ের পক্ষে বলেনি। এটা আমি কখন আপনি দেখেন, বললাম? কি যে আপনি দেখেন বলছেন? স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমান আসলে স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা ফখরুল সাহেবও বলেছেন, আমরা শুনেছি, আপাও এটা বলেন। আমি এটা বলি নাই, এটা কথা টুইস্ট করেন না আমরা প্লিজ। হচ্ছে আমরা কেস খাই তো আপনাদের কাছ থেকে, কথা টুইস্ট করেন না। শোনেন। বিএনপি বলেছে, আমি বলেছি যে এটা আমার আমার হাতে প্রথম একদম থেকে শেষ ব্যক্তিগত সময়। মতামত। আমি ছিল। আপনাকে বলি, কথা twist করেন না kindly। আপনার ব্যক্তিগত হ্যাঁ। মতামত ছিল এটাই যে বিএনপি কখনো এই যে নোট অফ ডিসেন্ট এই বিষয়গুলো বিএনপি কখনো, উনি এটাও প্রশ্ন করেছেন যে সরকার কখনো হা ক্যাম্পেইন করতে পারে না। অথচ আমরা পৃথিবীর ইতিহাসে কি দেখি, যতগুলো একদম শেষ সময়। পৃথিবীর ইতিহাসে কি দেখি, আপনি ব্রেক্সিটের বিষয় নিয়ে ক্যামরুন, প্রধানমন্ত্রী ক্যামরুন সে ব্রেক্সিটের এগেইনস্টে ক্যাম্পেইন করে সরকারি টাকা দিয়ে করেছে না। তার মানে হচ্ছে দেখেন, সালাউদ্দিন সাহেব নিজে বলেছেন হ্যাঁ যদি জয়লাভ হয় তাহলে আমাদের সংসদ সদস্য যারা আছে তাদের উপর বাধ্যকর হবে গণপরিষদ শপথ নেওয়া। অনেক ধন্যবাদ রাসেল, অনেক ধন্যবাদ সালাউদ্দিন আইয়ুবী, ধন্যবাদ প্রফেসর নাহরিন, ধন্যবাদ ABM মোশাররফ হোসেন। দর্শক, কার্যকর একটি সংসদের আশা রেখে আমরা এই অনুষ্ঠান শেষ করতে চাই। ভালো থাকুন সবাই, দেখা হবে আগামীকাল।